আবির আর শেখর ট্রেন থেকে নেমে একটা হোটেলের সন্ধান করতে শুরু করলো। আজ রাতটা তারা হোটেলে থেকে কাল সকালে চারিদিকটা ঘুরে দেখবে বলে ঠিক করেছে। স্টেশনের পাশের একটা চায়ের দোকানে গিয়ে জিজ্ঞাসা করলো, আচ্ছা, এখানে কোনো হোটেলের ব্যবস্থা হবে আজ রাত্রের মতো? আমরা এর আগে এই পাহাড়ি অঞ্চলে আসিনি। আহ 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 আপনাদেরকে দেখছি অনেকক্ষণ ধরে খালি এদিক ওদিক তাকাচ্ছেন আর দুটিতে মিলে গুনগুন করে কি যেন বলতেছেন। আপনাদের যে একটা হোটেলে রুম দরকার তা আগে বললেই হতো। ওই যে দূরে কয়েকখানি বাড়ি দেখছেন, ওখানে যান, হোটেল রুম পেয়ে যাবেন। আচ্ছা, ঠিক আছে। আবির আর শেখর হোটেলের দিকে চলতে শুরু করলো। হোটেলে পৌঁছানোর পর তারা দেখলো এক বছর ষাটেকের বৃদ্ধ একটা চেয়ারে বসে আছে। এই হোটেলে কি আজ রাত্রে থাকার জন্য কোনো রুম পাওয়া যাবে? হ্যাঁ, পাওয়া যাবে, কিন্তু রাত্রের বেলায় আপনারা কোথাও যেতে পারবেন না। বৃদ্ধের এমন কথা শুনে তারা দুজনেই অবাক, কিন্তু কিছু আর করার নেই ভেবে তারা এখানেই রাত্রিটা কাটাবো বলে স্থির করল। আবির আর শেখর হোটেলের একটা রুমের মধ্যে প্রবেশ করলো। রুমটা খুবই সুন্দর, সত্যি সাজানো গোছানো। আচ্ছা ভাই, বলতো ওই লোকটা আমাদের রাত্রেবেলায় বেরোতে নিষেধ করলো কেন? জানি না, কিন্তু আমার মনে হয় কিছু একটা রহস্য তো আছে। তার কিছুক্ষণ পর দরজায় ঠক ঠক শব্দ শুনতে পাওয়া গেল। আবির দরজাটা খুলতেই দেখলো দরজার সামনে দাঁড়িয়ে আছে এক বয়স্ক ব্যক্তি। হাতে তার একটা ট্রে। আবির আর শেখরের জন্য খাবার এনেছে। ট্রেটা টেবিলের উপর নামিয়ে বয়স্ক ব্যক্তিটা বলল, এই যে বাবুরা, আপনাদের কাছে একটা অনুরোধ, আজ রাতে এই বাংলোর বাইরে যাবেন নিকো। কি ব্যাপার বলুন তো? আপনার মালিক বলছেন রাতের বেলায় বাংলোর বাইরে যাবেন না, আবার আপনিও একই কথা বলছেন। কি ব্যাপারটা একটু খুলে বলবেন? না, তেমন কিছু নাই। আপনারা দু একদিনের জন্য বেড়াতে এসেছেন, এইসব কথা বেশি কান না দেওয়াই ভালো। আসছি বাবুরা, তবে হ্যাঁ, রেতে কিন্তু কেউ ডাকলেও দরজা খুলবেন না। শেখর আর আবিরের মনে এক রাত ভয়ের সঞ্চার করে লোকটা চলে গেল। তারা খাবার সেরে শুয়ে পড়ল। কিছুক্ষণ পরই এই সবেমাত্র চোখ লেগে এসেছে, ঠিক সেই সময় শোনা গেল দরজায় আবার ঠক ঠক শব্দ। শেখর তাড়াতাড়ি বিছানায় উঠে বসলো। হাতের টর্চ চারিদিকে ঘোরাতে থাকলো। আবিরকে কিছু না বলে শেখর দরজাটা খুলেই ফেললো। দরজাটা খুলতেই লক্ষ্য করলো একটি যুবতী মহিলা শেখরকে ডাকছে। শেখরও যেন মন্ত্রমুগ্ধের মতো যুবতীর পেছন পেছন যেতে লাগলো। শেখরের তখন জ্ঞান নেই। সে যুবতী মহিলার পিছন পেছন যেতে শুরু করলো। শেখর কখন যে একটা খালের উপরে এসে দাঁড়িয়েছে সে বুঝতেই পারেনি। ঠিক সেই সময় আবির এসে তার হাতটা ধরে শেখরের জ্ঞান ফেরালো। আপনাদের আগেই বলেছিলাম রাতে দরজা খুলবেন না। আপনাদের বাংলোতে যে ভূতের উপদ্রব আছে তা আমাদের আগে বলেননি কেন? বলিনি কারণ ভূতের ব্যাপার ট্যাপার শুনলে
এই হোটেলে আর কেউ থাকতে চায় না। গ্রামের একেবারে বাইরে শ্যামলদার এই একটাই বাড়ি। শ্যামলদা এই বাড়িতে থেকেই পুরাতন বাড়ির রং করা ও বাড়ি পরিষ্কার করার অর্ডারগুলি নেয়। পরিষ্কার কাজ করার জন্য শ্যামলদা ও তার টিমের এই গ্রামে বেশ ভালো নামডাক। শ্যামলদার টিম বলতে যতীন আর উজ্জ্বল। তারা শ্যামলদাকে খুব কাছের মানুষ বললেই চলে। যতীন দরজার বাইরের দিকে তাকিয়ে তাকিয়ে বিড়িতে টান দিচ্ছে। ঠিক সেই সময় একটা মাঝবয়সী লোক শ্যামলদার দোকানে আসে। লোকটা কিছুটা আমতা আমতা করে বলে, আচ্ছা, আপনারাই কি পুরাতন বাড়ি মেরামত করেন? আচ্ছা, আপনারাই কি পুরাতন বাড়ি মেরামত করেন? হ্যাঁ হ্যাঁ, বলুন কতলা বাড়ি? না, মানে বাড়িটা দোতলা, কিন্তু বাড়িটা বেশ কয়েক বছরের পুরাতন, তাই বাড়ির জানলা দরজাগুলোর অবস্থা খুবই খারাপ আর কি। ওটা নিয়ে আপনি চিন্তা করবেন না, আমরা মেরামত করে রং করে দেব। ওরে ওরে ও যতীন, আরে যা যা, স্যারের জন্য একটা চা নিয়ে আয়। শ্যামলদার কথা শুনে যতীন তার হাতের বিড়িটা ফেলে চা আনার জন্য বেরিয়ে গেল। আচ্ছা, আপনার বাড়ির ঠিকানাটা বলুন, কাল সকালে আমাদের ছেলে গিয়ে আপনার বাড়িতে পৌঁছে যাবে। এই নীলপুর পোস্ট অফিসের ডান হাতে দোতলা বাড়ি। বাড়ির সামনের অংশ রং উঠে গিয়ে ভয়ঙ্কর অবস্থা ধারণ করেছে আর কি। নীলপুরের পোস্ট অফিসের পাশে দোতলা বাড়ি? কই, ওখানে এমন দোতলা বাড়ি আমার চোখে তো পড়েনি। আচ্ছা, বাড়িটা কি আপনার? হ্যাঁ, বাড়িটা আমারই। আপনারা কাজটা করবেন কি না বলুন। আচ্ছা আচ্ছা, আরে এত চড়ছেন কেন মশাই? কালই আপনার বাড়িতে আমরা লোক পাঠিয়ে দিচ্ছি। শ্যামলদার এই কথা শুনে দেবনাথবাবু ঘর থেকে বেরিয়ে তার নিজের বাড়ির দিকে চলতে লাগলেন। বাড়িতে ঢুকতেই দেবনাথবাবুর স্ত্রী বলল, কি গো, বাড়ি মেরামত করার জন্য কাউকে পেলে? আমি আর ওই হানা বাড়িতে থাকছি না কিন্তু। হ্যাঁ, অনেক খোঁজাখুঁজির পর একটা দোকানের কথা বলে এসছি। কাল ওরা এসে বাড়ির রং আর ভাঙা দরজা জানলাগুলো মেরামত করবে। দেবনাথবাবুর স্ত্রী মিথ্যা কিছু বলছেন না। বাড়িটার যা অবস্থা হয়ে আছে সেটা হানা বাড়ি ছাড়া আর কিছু বলা যায় না। এই বাড়িটাতে যে ঘর ভালো সেখানেই দেবনাথ আর তার স্ত্রী থাকেন। বাড়িটা মেরামত করে এখানেই থাকবেন দেবনাথবাবু ও তার স্ত্রী। দেবনাথ এ বাড়ির ইতিহাস জানে, কিন্তু তার স্ত্রী এ বাড়ির সম্পর্কে কিছুই জানে না। বাড়ির ভেতরের ভৌতিক ব্যাপারগুলো খুব যত্ন করে তার স্ত্রীর কাছ থেকে আড়াল করে রেখেছেন দেবনাথবাবু। এই যতীন, আরে চল চল, দেবনাথবাবুর বাড়িতে গিয়ে কোটা জানলা নতুন লাগাতে হবে আর দরজার অবস্থা কেমন দেখে আসলে হবে। আরে অনেক দিন পর আবার একটা অর্ডার পাওয়া গেছে, কাজটা বেশ ভালো করে করে দিতে হবে, বুঝলি? হ্যাঁ। শ্যামল আর যতীন রওনা দিল দেবনাথবাবুর বাড়ির দিকে। শ্যামলনাথ পুরনো ঝরঝরে মালগাড়িটা নিয়ে বের হয়েছিল তারা। গাড়িতে যেতে যেতে যতীন বলল, শ্যামলদা, কাল সকালে গেলে ভালো হতো না? আরে না না, লোকটা বড্ড তাড়া দিচ্ছিল, বুঝলি? আজ গিয়ে মালপত্র দেখে আসি, কাল যা প্রয়োজন হবে সে লাগানো যাবে। চল চল। যতীন আর কিছু না বলে গাড়ি চালাতে লাগলো। যতীন লক্ষ্য করলো সামনে এক ছায়ামূর্তি গাড়ির পথ আটকাবার চেষ্টা করছে। শ্যামলদা, ও শ্যামলদা, ওটা কিসের ছায়ামূর্তি গো? যতীন, গাড়ি থামা, আর এগুলো যাবে না রে। দেবনাথবাবু আমাদের নিশ্চয়ই হানা বাড়ির ঠিকানা দিয়েছে। শ্যামল আর যতীন গাড়ি থেকে দাঁড়িয়েছে, হঠাৎ নারী কণ্ঠ তারা শুনতে পেল। ওই বাড়িতে আমি
কাউকে ঢুকতে দেব না। তোরা যদি যাবার চেষ্টা করিস, তোদের ঘাড় মটকে খাবো। এই কথা শুনে শ্যামল আর যতীন তাদের প্রাণ বাঁচাতে দৌড়াতে শুরু করলো তাদের বাড়ির দিকে। পরের দিন সকালবেলায় দেবনাথবাবুর স্ত্রী বলল, কি গো, তুমি যে বললে কাল বাড়ি মেরামতের জন্য লোক আসবে, আমার মনে হয় ওই বাড়ির নাম শুনেই ভয়ে পালিয়েছে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমিও বুঝতে পারছি না কেন তারা আসতে দেরি করছে। দেবনাথ তার স্ত্রীর এমন হাসি দেখে সত্যি অবাক। কাল রাত্রিতে সবিতা যে বাইরে গিয়েছিল সে কোথাও তাকে জানালেন না দেবনাথবাবু। দেবনাথবাবু পরিষ্কার বুঝতে পারলেন তার স্ত্রীর উপর কোনো অতৃপ্ত আত্মা ভর করেছে।